আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে জামায়াতে ইসলামীর আইনজীবীরা, শিশির মনিরেরা, সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো নেতারা দিনের পর দিন বসে ফ্যাসিস্ট যাতে কোনো প্রধানমন্ত্রী না হতে পারেন, কাজেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার যেসব যুক্তি তর্ক করে যেসব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন, বিএনপি যখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বসাবে তখনও তো সেই ভারসাম্য আসে নাই সংবিধানে। তার মানে তখনও এমন একজনই এসে রাষ্ট্রপতি পদে বসবেন যিনি শুধুমাত্র বিএনপিরই লোক এবং শুধুমাত্র বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরই অনুগত লোক। তারেক রহমানের হাতে রাষ্ট্রপতির অপসারণের বিষয়টা একটা তুরুপের তাস বা ট্রাম্প কার্ডের মতো রয়ে গেছে। এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করবেন বলেই কিন্তু রাষ্ট্রপতি তফসিল ঘোষণার পরের দিনই, মনে থাকবে, রয়টার্সে হঠাৎ করে তার বঙ্গভবনের বন্দি দশা থেকে এক সাক্ষাৎকার দিয়ে তিনি জানান দিয়ে বসলেন যে তিনি প্রস্তুত আছেন পদত্যাগের জন্য নির্বাচন হয়ে যাওয়া মাত্র যখন নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবেন। সম্প্রতি তিনি কালের কণ্ঠকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে পরিষ্কার হয়েছে যে তারেক রহমানও ভীষণভাবে তার সঙ্গে যোগাযোগে ছিলেন। 2024-এর আগস্টের পর থেকেই তাকে সমর্থন সুরক্ষা দেওয়ায় তারেক রহমানের অবদান এবং ভূমিকাও কম ছিল না। কাজেই তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছিলেন রয়টার্সকে পদত্যাগের প্রতিশ্রুতি দিয়ে, সেটা যে তারেক রহমানের ইঙ্গিতে এবং তারেক রহমানের সমর্থন নিয়েই, তাতে কোনো সন্দেহ থাকে না। আর সম্প্রতি তিনি যে আবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই কালের কণ্ঠকেই বলেছেন যে যদি বিএনপি সরকার চায় তাহলে তিনি তার মেয়াদ পূর্ণ করতে প্রস্তুত আছেন, সেটাও যে তারেক রহমানের ইঙ্গিতে বলেছেন, তাতে কোনো সন্দেহ নাই। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তুত রেখেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে প্রয়োজন হলেই তিনি পদত্যাগ পত্র দেন এবং বিনা ঝামেলায় সরে যান। বিনিময়ে নিশ্চয়ই প্রধানমন্ত্রী অন্তত নাহিদ ইসলামরা যেমনটা চান, তাকে গ্রেফতার করা, তার বিচারের মুখোমুখি করা, সেটা থেকে হয়তো তাকে রক্ষা করবেন তারেক রহমান। আর অন্যদিকে আরেকটি বিষয় যেটা তারেক রহমানকে এই রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়ার ফলে তিনি অর্জন করছেন, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে হই হট্টগোল করতে থাকুক, এই হই হট্টগোল চলতে থাকুক, আর প্রধানমন্ত্রী তারেক রহমান তাতে কিছুমাত্র কর্ণপাত না করে সময় ক্ষেপণ করে আরো কিছুটা সময় পার করে দিতে প্রস্তুত হয়ে আছেন। দুদিক থেকেই রাষ্ট্রপতি পদে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়াটা তারেক রহমানের জন্য ভালো কাজ করছে। সংসদ গরম করুক চাইলে জামায়াতে ইসলামী, রাজপথ এই মুহূর্তে গরম করার কোনো সক্ষমতা যে জামায়াতে ইসলামীর কিংবা জাতীয় নাগরিক পার্টির নাই, সেটা বিএনপি মানে দশকের পর দশক ধরে বাংলাদেশের রাজপথে আন্দোলন আর সংসদ উত্তপ্ত রেখে নিশ্চিতভাবে জানে। কাজেই সংসদে তারা যা দেখিয়েছে সংসদ অধিবেশনের প্রথম দিনে, সেটা করে যেতে দেওয়াই তারেক রহমানের এক রকমের একটা অনুগ্রহ, এক রকমের একটা পরিকল্পনা আপাতত। এবং সে কারণেই তারেক রহমান কিন্তু বিএনপির সংসদ সদস্যদের সাথে অধিবেশনের আগের দিন যে প্রস্তুতি সভা করেছেন, সেখানেও তিনি বিএনপির সংসদ সদস্যদেরকে এক রকমের নির্দেশনাই দিয়ে রেখেছেন যে তারা মার্জিত থাকবেন, তারা সংসদকে শুধু শুধু উত্তপ্ত করবেন না, একটা বাক বিতণ্ডার জায়গায় নিয়ে যাবেন না। এবং যে কারণে সংসদে জামায়াতে ইসলামীর এহেন ব্যবহারের কোনো পাল্টা ব্যবহার দেখা যায়নি প্রথম দিনে। আর জামায়াতে ইসলামীকে ওষুধ দিয়ে গেছে আমেরিকা। তারেক রহমানের কাছে সে খবর সবচেয়ে পাকাপাকি ভাবে আছে, যেহেতু খবরটা আপনার আমার কাছেও আছে, সংবাদ মাধ্যমেই প্রকাশ হয়েছে। সৈয়দ মোহাম্মদ তাহের সহ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের, এই অঞ্চলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই নেতা যখন ঢাকায় এলেন, তার সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন যে পল কাপুর সরাসরি তাদেরকে বলেছেন
বলেছেন সংসদকে কার্যকর করতে একটি কার্যকর এবং সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করতে, এবং পল কাপুর তাদেরকে বলেছেন যে ডেপুটি স্পিকার পদ নেওয়ার ব্যাপারে তারা কি ভাবছেন। মানে ভাবেন, আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি একদিকে যেমন সিদ্ধান্ত নিয়ে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সাক্ষাৎ বাতিল করেছেন, ঠিক তেমনি জামায়াতে ইসলামীকে দেখা দিয়েছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীকে পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ততক্ষণই জামায়াতে ইসলামীর এই যে রাজনৈতিক দল হিসেবে একটা নেতৃত্বের পর্যায়ে চলে আসা, সেই বিষয়টি একরকমের বরদাস্ত করবে, সমর্থন করবে, কারণ তারাই যেহেতু সাজিয়ে গুছিয়ে দিয়েছে আওয়ামী লীগবিহীন নির্বাচনের পরে এই সংসদটা, সেটা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামী এই সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে। আর এখনই সংসদে ঢুকে জুলাই সনদ আর সংবিধান সংস্কার করে সংসদটাকে ব্যতিব্যস্ত করে তুলবে না, সবচেয়ে বড় কথা ব্যতিব্যস্ত করলেও অকার্যকর করে ফেলবে না। যে কারণে জুলাই সনদের সবচেয়ে বড় প্রবক্তা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিন্তু দেখাই করেন নাই পল কাপুর, এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দেখা করেও সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কার পরিষদে যে তারা শপথ নিলেন, বিএনপি যে নেয় নাই, এসব নিয়ে জটিলতা নিয়ে কোনো কথা বলেন নাই। তিনি বলেছেন সংসদ কার্যকর করতে হবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে, এবং তিনি বলেছেন বরং জামায়াতে ইসলামী যেন সক্রিয় ভূমিকা রাখতে, বিএনপি যে তাদেরকে একটা প্রস্তাব দিয়েছে ডেপুটি স্পিকারের পদটা নিয়ে নিতে, সেটাও যাতে নিয়ে নেয়। এই অবস্থায় তারেক রহমান জানেন ওষুধ এসেছে এমন জায়গা থেকে যে এই মুহূর্তে জামায়াতে ইসলামীর রাজপথ গরম করার কথা কোনোভাবেই ভাববে না। আর জাতীয় নাগরিক পার্টির সক্ষমতা তো দেখাই গেল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাষ্ট্রপতি সরানোর আন্দোলনে 30 জন লোককেও জড়ো করতে পারেন নাই। আর জামায়াতে ইসলামী যখন বলেছিল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই বিএনপি, আমরা সংসদ সদস্য হিসেবেই শপথ নেব না, এবং শপথের দিনেই বিক্ষোভ ডেকে বসেছিল বাইতুল মোকাররমের গেইটে, মানে তাদের পরিচিত জায়গা, যে জায়গায় তারা সাধারণত গেলে কয়েকশো লোক জড়ো করে ফেলতে পারে, সেখানেও শেষ পর্যন্ত তারা বিক্ষোভটি বাতিল করেছিল, কারণ রাজপথে এই ইস্যু নিয়ে যাওয়ার এখন তাদের শক্তিশালী পক্ষগুলোর কাছ থেকে অনুমোদনও নাই এবং তাদের সামর্থ্যও নাই। এ অবস্থায় আসলে কি ঘটবে সংসদে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী এরা আরো প্ল্যাকার্ড নিয়ে হাজির হবেন। হাসনাত আব্দুল্লাহরা স্লোগান দেওয়া শুরু করেছেন সংসদ ভবনে, কাজেই সংসদের ভেতরে অধিবেশন কক্ষে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সৈয়দ মোহাম্মদ তাহেরেরা স্লোগান দেবেন। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা যখন মারমুখী হয়ে উঠবেন তখন সৈয়দ মোহাম্মদ তাহেরি তাদেরকে কোনোভাবে সামাল দেবেন, তারা ওয়াকআউট করবেন, কিন্তু আপাতত সংসদের ভেতরেই এসব হম্বিতম্বি করবেন। আর তারেক রহমান একেবারে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে ধরে রেখে ট্রাম্প কার্ডটা তার হাতে রাখবেন। ওই যে এরপরে একটা সময় আসবে যদি সংসদকে ততটা ব্যতিব্যস্ত করে সত্যি ফেলতে পারে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, যদি সত্যি রাজপথে কিছুমাত্র উত্তেজনা সৃষ্টি করতে পারে এই রাষ্ট্রপতি ইস্যু নিয়ে, এই জুলাই সনদ ইস্যু নিয়ে, তাহলে তারেক রহমান তাদের সামনে দুটো অপশন দেবেন, যে রাষ্ট্রপতির অপসারণ চায় তারা, নাকি তারা জুলাই সনদ নিয়ে আরো তর্ক করে যেতে চায়, এবং এক সময় হয়তো মুখ রক্ষার জন্য জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর দাবির মুখেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করবেন, এবং তারপর আপাতত জনগণ ততদিনে এত বিরক্ত হয়ে পড়বেন এই জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টির ওপর, ইউনূস আমলের এই অস্থিতিশীল মাসের পর মাস কাটানোর পর আবার তাদের এই দাবি ওই দাবির মুখে, যে তখন তাদেরকে আপাতত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু নিজেই পদত্যাগ করেছেন, যেমন তিনি রয়টার্সকে আগেই বলে রেখেছিলেন, আর তারপর তিনি সেই পদত্যাগ করে কোনো সেফ এক্সিটে চলে গেছেন, সেটা তাদের সহ্য করে নিতে হবে। এবং তাদের সহ্য করতে হবে যে রাষ্ট্রপতি পদে তখন বিএনপি তাদের পক্ষের আরো বেশি অনুগত বিশ্বস্ত এমন একজন ব্যক্তিকে বসাবেন, যিনি কিনা বিএনপির ক্ষমতা
এক রকমের আরো স্থায়ী এবং পাকাপোক্ত করতে সহায়তা করবেন এবং আগামী নির্বাচনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কারণ মনে রাখতে হবে, জুলাই সনদ তো হয় রাষ্ট্রপতির অপসারণ, নাইলে জুলাই সনদ নিয়ে আন্দোলন, এই তো সামনে পথ জামায়াতে ইসলামীর। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন না হলে এই যে জামায়াতে ইসলামীর আইনজীবীরা, শিশির মনিরেরা, সৈয়দ মোহাম্মদ তাহেরের মতো নেতারা দিনের পর দিন বসে ফ্যাসিস্ট যাতে কোনো প্রধানমন্ত্রী না হতে পারেন, কাজেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য আনার যেসব যুক্তি তর্ক করে যেসব ক্ষমতা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছিলেন, বিএনপি যখন শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বসাবে, তখনও তো সেই ভারসাম্য আসে নাই সংবিধানে। তার মানে তখনও এমন একজনই এসে রাষ্ট্রপতি পদে বসবেন যিনি শুধুমাত্র বিএনপিরই লোক এবং শুধুমাত্র বিএনপি এবং বিএনপির প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরই অনুগত লোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির জন্য এখন অবস্থাটা অনেকটা নো উইন, মানে কোনো দিকেই জেতার কোনো উপায় নাই। আর তারেক রহমানের জন্য এখন রাষ্ট্রপতি ইস্যুটা নিয়ে পরিস্থিতিটা দুদিকেই উইন। এই অবস্থায় বিএনপি কি রাষ্ট্রপতিকে সরাবে? আপাতত না। বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে নিয়মিত সংসদে নাটক করতে 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 হয়রান হয়ে যেতে দেবে। বিএনপি কি মনে করছে জামায়াতে ইসলামী এই মুহূর্তে রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারবে? কোনো কারণ নাই। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিও জানে লোক জমানোর কোনো সামর্থ্য এই মুহূর্তে তাদের নাই। আরো নাই এই কারণে যে জাতীয় নাগরিক পার্টি যে 6-7টা সিট পেয়ে গেছে, সেই সংসদ সদস্যরা নিশ্চিতভাবেই সংসদ সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করে তাদের নিজ নিজ এলাকায় স্থায়ী হয়ে সংসদে এবং রাজনীতিতে একটা স্থায়ী জায়গা করে নিতে চান। মানে এক ধাক্কায় এই যে তারা এমপি হয়ে গেলেন একটা ভাগাভাগির নির্বাচনে, এই জায়গা থেকে তারা এত সহজে সরে গিয়ে নিজেদেরকে রাজনীতি থেকে এক রকমের নিজেরাই অপসারণ করে ফেলার মতো বোকামি করতে তারা প্রস্তুত নন। দেখেন, জামায়াতে ইসলামী একাই 70-এর মতো আসন পেয়েছে। জামায়াতে ইসলামীর জন্য এত বড় জয় এবং সারা দেশ জুড়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ পুরো সংসদ নির্বাচনের সব এলাকাতেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে, মানে জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীরা। তাহলে জামায়াতে ইসলামী এই সময়ে স্থানীয় নির্বাচনে আরো শক্তিশালী পরিস্থিতিতে যাওয়ার চেষ্টা না করে, তাদের এমপি পদপ্রার্থী এবং এমপিদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী না করে, তাদের রাজনৈতিক ভিত্তি আরো শক্তিশালী না করে কেন সংসদে আর রাজপথে বিবাদে লিপ্ত হয়ে এই সময়ে নিজেদেরকে ক্ষমতা থেকে সম্পূর্ণ অপসারণ করে একটা ঝুঁকির মধ্যে চলে যাবে? মানে এর তো কোনো লজিক থাকতে পারে না। আপাতত একটা বড় ট্রাম্প কার্ড রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেটা দিয়ে জামায়াতে ইসলামীকে মুখ বাঁচানোর সুযোগ করে দেবেন তারেক রহমান, নাকি জামায়াতে ইসলামীকে অযথা শক্তি ক্ষয়ের একটা ব্যবস্থা করে দেবেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছিলেন। কিন্তু বিরোধী পক্ষ সেটিকে কথার কথা বলেই মানতেন। শেখ হাসিনা পক্ষের লোকজন মনে করে এই ডিপ স্টেটের চক্রান্তই ছিল মেটিকুলাস ডিজাইন, যেটি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক দফার সরকার পতনের আন্দোলনে। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের লোকজন এই অভিযোগ উড়িয়ে দিতেন। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃত ডিপ স্টেটের গুরু জর্জ সরোস কিংবা তার ছেলে বাংলাদেশে বন্ধু মোহাম্মদ ইউনূসের জন্য ছুটে এলেও ডিপ স্টেটের বিতর্ক তেমন একটা জমেনি অন্তর্বর্তী সরকার আমলে। এমনকি কিছুদিন আগেও ব্রাকের মতো প্রতিষ্ঠান তাদের গবেষণা রিপোর্টে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করার কথা বললেও এই বিতর্ক তেমন একটা হালে পানি পায়নি। কিন্তু এতদিন যারা ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনকে তুড়ি মেরে উড়িয়ে দিতেন, সেই আসিফ নাহিদরা এখন বলছেন ডিপ স্টেট আছে, শুধু আছে না, তাদেরকে রীতিমতো অফারও দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ডিপ স্টেটের নাম নিয়ে লুকোচুরি খেললেও কি অফার দিয়েছেন সেটি খোলাসা করেছেন। এই ডিপ স্টেট নির্বাচন চায়নি। যদি এ কথা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, এনসিপি আর জামাতও যে নির্বাচন চায়নি সেটি কি তাহলে ডিপ স্টেটের সাথে হাত মেরেই? বড় প্রশ্ন হলো
এতদিন শেখ হাসিনার পক্ষ থেকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, আসিফ নাহিদ কি শেখ হাসিনার সেই কথার সত্যতাই তুলে ধরলেন? তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, এতদিন পরে এসে কেন তারা ডিপ স্টেটের কথা বলছেন, নাকি তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গত 26শে মার্চ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে তিনি ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। যদিও তার 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত বলে মন্তব্য করেছিলেন। 10 মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপি আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি বিদেশি চক্রদের আইনের আওতায় আনতে হবে। তবে নাহিদের এই বক্তব্য নিয়ে তখন অতটা সাড়া পড়েনি। কিন্তু আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে চলছে নানামুখী তুমুল আলোচনা। অনেকের কাছে প্রশ্নের উদ্রেক হচ্ছে যে এই ডিপ স্টেট আসলে কি, কারা এর সাথে জড়িত? আসিফ মাহমুদ 2 বছর পর এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন? আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বললেও সেই ডিপ স্টেটের কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে রহস্যজনকভাবে লুকোচুরি কেন করছেন, সেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ডিপ স্টেট কি আসিফ মাহমুদকে ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় বসিয়েছিল, নাকি ক্ষমতায় রাখতে চেয়েছিল? এই প্রশ্ন উঠছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালেই এই ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন, প্রকাশ্যে জানিয়েছিলেন তার আশঙ্কার কথা। দর্শক, এখানে প্রথম প্রশ্ন, ডিপ স্টেট আসলে কি? রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগে বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গটি। এটি এমন একটি বিষয় যাকে আপনি না ধরতে পারবেন, না ছুঁয়ে দেখতে পারবেন। তাহলে কি শুধু কল্পনাতেই ডিপ স্টেট থাকে? উত্তর হলো, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, যেটি মূলত ক্ষমতার অপ্রকাশ্য একটি কাঠামো। এটি সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সোজা কথায় ডিপ স্টেট কোনো নির্দিষ্ট দাপ্তরিক কাঠামো নয়, বরং এটি রাজনৈতিক ধারণা যে রাষ্ট্রের ভিতর লুকিয়ে থাকা এমন এক ক্ষমতার কেন্দ্রকে বোঝায় যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও পর্দার আড়াল থেকে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি নেটওয়ার্ক যেখান থেকে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এদেরকে বলা হয় অদৃশ্য সুপার সরকার। এরা সব কলকাঠি নাড়বে, কিন্তু কারো কাছে এদের জবাবদিহিতা থাকে না। ধারণাটি এসেছে তুরস্কের একটি সভা থেকে, যাকে বলা হয় দেরিন দেপ্লেত। তবে মিশরের রাজনীতিতে এর প্রবল উপস্থিতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেন প্রশাসন যে বিশ্বের অনেক দেশে ডিপ স্টেট হয়ে কাজ করার জন্য টাকা ঢালছিলেন, সেই তথ্য সামনে এনেছিলেন। বাংলাদেশে ডিপ স্টেটের আলোচনা অনেক আগে থেকেই ছিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, সেই আসিফ মাহমুদ ঠিক কি বলেছিলেন। 26শে মার্চ এনসিপি সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন শুরুর দিকে তাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে অফার করা হয়েছিল। দর্শক, আসিফ মাহমুদের কাছে তার এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে প্রথম আলো। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 3 থেকে 5 মাসের মধ্যে বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান বা ডিপ স্টেটের পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল। এর অর্থ হলো, মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেয়ার 3 থেকে 5 মাসের মধ্যে ডিপ স্টেট যোগাযোগ করেছিল এবং কিছু প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের মূল নির্যাস ছিল আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক মেয়াদ, অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সরকারকে টিকে থাকার জন্য যাবতীয় সহযোগিতা করবে ডিপ স্টেট। এর বিনিময়ে তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। আসিফ মাহমুদ দাবি করেছেন, ডিপ স্টেট ক্ষমতায় থাকার পুরো প্রক্রিয়া সাজিয়ে দিয়েছিল, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার তাতে সায় দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চেয়েছে।
দর্শক, আমাদের অনুসন্ধান বলছে আসিফ মাহমুদ এখানে মিথ্যা তথ্য দিয়েছেন, যেটির প্রমাণ মিলে তারই সহকর্মী ধর্ম উপদেষ্টা AFM খালেদ হোসেনের একটি পোস্ট থেকে। সাবেক ধর্ম উপদেষ্টা 19শে মার্চ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ইচ্ছা ছিল সংস্কারের প্রধান ধাপগুলো সম্পন্ন করে 2026 সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির অব্যাহত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এমন কথা বলেছিলেন বিদেশি সংবাদ মাধ্যমকে। কথা বলার পর থেকে ইউনূসের রোষানলে পড়েছিলেন সেনা প্রধান। মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে কত টালবাহানা করেছিলেন সেটি 18 মাসে বহুবার পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ বলছেন, ডিপ স্টেট চায়নি 2029 সালের আগে নির্বাচন হোক। ফ্ল্যাশব্যাক করে দেখে নেওয়া যাক কারা জাতীয় সংসদ নির্বাচন চায়নি। এনসিপি নেতারা বলেছিলেন 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, যদি হয় তাহলে অধ্যাপক ইউনূসকে জুলাই যারা মারা গেছে তাদের ফেরত দিতে হবে। জামাত ইসলামীর নেতারা নির্বাচন হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস এনসিপি, জামাত, ডিপ স্টেটের সহযোগী ছিল? অবশ্য মোহাম্মদ ইউনূসের 3 সহযোগী ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে রাজি হননি। সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইন পোর্টাল চর্চার কাছে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করে আর কোনো সংবাদের শিরোনাম হতে চান না। বোঝাই যাচ্ছে ডিপ স্টেট নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন ইউনূসের ঘনিষ্ঠজনেরা। আসিফ মাহমুদের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তিনি দাবি করেছেন যে ডিপ স্টেট কেবল ক্ষমতার অফারই দেয়নি, বরং তারা পুরো একটি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছিল যে কিভাবে বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজাগুলোকে আইনি প্রক্রিয়ায় এমনভাবে আটকে রাখা যাতে নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে না পারে। দর্শক, আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরপরই রাষ্ট্রপতির অর্ডারে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারা জেল থেকে বের হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। দর্শক, মোহাম্মদ ইউনূসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছিল প্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা BIGT। গত 31শে জানুয়ারি সংস্থাটি তাদের রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় অধ্যাপক ইউনূসের পেছনে শুরুতে জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি অবস্থান নিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত যে যেদিকে দিয়ে চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে। BIGTর রিপোর্ট অনুযায়ী যাদের চাপে ইউনূস বারবার সরে যেতেন তারাই ছিল ডিপ স্টেট। সে রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে মবের রাজত্ব তৈরি করেছিল, সে মব যেভাবে বলতো অন্তর্বর্তী সরকার সেভাবেই চলতো। দর্শক, আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী ডিপ স্টেট তাদের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে। অথচ 2024 সালের 23শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। 2024 সালের 23শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে একটি বিদেশি শক্তি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি স্পষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। একই বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা তিনি হতে দিচ্ছিলেন না। এটা তার একটা অপরাধ। এই বক্তব্য দেওয়ার 2.5 মাসের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। আসিফ মাহমুদ ডিপ স্টেট নিয়ে বক্তব্য দেওয়ার পর অনলাইনে অনেকে প্রশ্ন রাখছেন, তাহলে কি শেখ হাসিনার কথাই ঠিক? ডিপ স্টেট চেয়েছে বলে কি শেখ হাসিনার পতন হয়েছে? দর্শক, 2024 সালে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল এমন আলোচনা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার গুণমুগ্ধদের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ
অস্বীকার করা হয়েছে। আবার 2007 সালে যে 111 এর সরকার, সেটিতেও ডিপ স্টেটের সরকার ছিল, এমন অভিযোগও আছে। এসব অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটি পরিষ্কার অনেক আগে থেকেই বাংলাদেশে বিদেশি আর দেশীয় শক্তি মিলে ডিপ স্টেট কাজ করছে। আসিফ মাহমুদ নাম প্রকাশ না করলেও বলেছেন ডিপ স্টেটের মধ্যে বিদেশি শক্তি ছিল। 2025 সালের 20 মার্চ আমাদের প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিদেশি শক্তি জুলাই আন্দোলনের সময় কাজ করেছিল। বাংলাদেশের জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত বছরের 12 ফেব্রুয়ারি। সেই রিপোর্টের 38 নম্বর পৃষ্ঠার 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে জুলাই আন্দোলন চলাকালে জানানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের সেনা সদস্যরা জুলাই আন্দোলনে গুলি চালায়নি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তার প্রমাণ হিসেবে 2024 সালের 29 জুলাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ যে তথ্য তুলে ধরা হয়েছিল তার রেফারেন্স টানা হয়েছে, ঠিক যেমন ভয় 2007 সালের সময় দেখানো হয়েছিল। সেই সময় এই বিদেশি শক্তি পরিচিত ছিল টুরিস্টিক গ্রুপ নামে, যাদের বাংলাদেশের টুরিস্টিক গ্রুপের একটি অংশ বলেই পরিচিত। দর্শক, সারা দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ডিপ স্টেট হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আছে। 1 জানুয়ারি 2023 থেকে 1 এপ্রিল 2024 সাল পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প 56 বার এই ডিপ স্টেটকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে 9টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন। বলা হয়, বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সারা বিশ্বের অনেক দেশে সরকার পরিবর্তন কিংবা নিজেদের পছন্দসই সরকার বসানোর জন্য মার্কিন প্রশাসন কাজ করত। আর দুনিয়াব্যাপী এই ডিপ স্টেটের গুরু হলেন জর্জ সরোস। এই সরোসের অকৃত্রিম বন্ধু হলেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ক্ষমতা থাকাকালে সরোসের ছেলে 2 বার বাংলাদেশে এসেছিলেন, যেটি অতীতে কখনোই ঘটেনি। সরোসের ছেলে একটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন, সেটির নাম এনসিপি। আসিফ মাহমুদ যে বিদেশি শক্তির কথা বলেছেন সেটি নিশ্চয়ই জর্জ সরোস কিংবা পিটার হাস নয়, যারা এনসিপির বন্ধু। যদি না হয় তাহলে অন্য বিদেশি শক্তি কারা, যারা ইউনূসকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিলেন? দর্শক, যদি অনেক আগে থেকে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করে থাকে তাহলে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের যে সরকার ছিল সেটি যে ডিপ স্টেট এনেছিল সে অভিযোগ সত্যি হয়ে যায়। তাহলে প্রশ্ন ওঠে, আসিফ নাহিদরা এখন কেন হঠাৎ করে ডিপ স্টেটের কথা বলছেন? তারা হঠাৎ এমন ডিপ স্টেটের গল্প রাজনীতির ময়দানে ছাড়লেন কেন? গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধাবোধের প্রমাণ দিতে, নাকি একটি বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা, নাকি তাদের দিয়ে কেউ বলাচ্ছেন? হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেটের রাতারাতি সম্পর্ক তৈরি করছেন এমন এক সময় যখন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন ধরা পড়েছে, এটা কি গুমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকে? প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ বলছেন ডিপ স্টেট চায়নি নির্বাচন হোক। অভিযোগ আছে হাদি হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল যাতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাতে নির্বাচন বানচাল হয়ে যায়। আবার এনসিপি জামাত প্রকাশ্যে নির্বাচনের বিরোধিতা করেছে। বিভিন্ন ইস্যু, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি, জুলাই সনদ ইত্যাদি সামনে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল তারা নিয়েছিল। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত আসিফ মাহমুদকে ডেকে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিপ স্টেটের মুখোশ খুলে দেওয়া প্রয়োজন। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ